বোঝা যাচ্ছে। আরে সবাই দুই একটা কথা বল, তাহলে তো আমি বুঝবো যে আমার কথা শুনতেছেন। জি স্যার, শুরু করেন। জি স্যার, শোনা যাচ্ছে। খালি স্যার মেয়েদের বলেন, কথা স্যার শুনবেন। বলেন। বলেন স্যার। ছেলেগুলো স্যার কই আপনি রে? বলা শুরু করেন। শুরু করবো। স্যার আলহামদুলিল্লাহ। আমরা সবাই শুনতে পাচ্ছি স্যার। আলহামদুলিল্লাহ বাবা। শোনো, আসলে আমি তো এত বড় রাবণের গোষ্ঠীতে ক্লাস নেইনি, আমি নিচ্ছি ছোট ছোট 30, 40, 50। হ্যাঁ, ওই যে মাস্টার্স বা ওপেন ইউনিভার্সিটি। এখন শোনো, প্রথমে বাবু আমরা সবাইকে অভিনন্দন জানাই। আসলে 3-1-এর এটাই দুঃখজনক হলেও সত্য, 3-1-এর এটাই প্রথম ক্লাস। হ্যাঁ, যাই হোক, তোমরা ভালো থাকো। এখন এই করোনার কারণে পুরো বিষয়টাকে আমাদেরকে ওই যে কি বলে ওটাকে, হোমিওপ্যাথিক কুরিয়া দেখছো তোমরা? হোমিওপ্যাথিক কুরিয়া ছোট 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 করে খায়। জি স্যার, দেখছি স্যার। এখন তোমাদের হোমিওপ্যাথিক কুরিয়ার মতো করে দিতে হবে। নোট থাকবে অনেক বড়, ভয় পাবা না। নোট আমাদের দিতে হবে, কারণ হচ্ছে এটা তোমাদের সবসময় থাকবে, নইলে বাইরের কেউ যদি দেখে বলবে যে স্যারেরা কি নোট দিছে। যদি নোট বড় না থাকে তাহলে বলবে কি তোদের তো কিছুই পড়া নেই। অতএব নোট থাকবে, আমরা যেটুকু দরকার সেটুকু পড়বো। এবার আসো, আমাদের আজকের সিলেবাসটা হচ্ছে দেখো, এই অ্যাপ্রোচেস টু এক্সটেনশন 1। আচ্ছা, ফারুক স্যার বোধহয় ওনার 3-1 কি শেষ করে দিছে? জি স্যার। ওই যে কি ইনোভেশন ডিসিশন প্রসেস পড়েছে, তাই না? জি স্যার। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এটা ক্লিয়ার। যাও, এখন আমরা পড়বো অ্যাপ্রোচ। এখন অ্যাপ্রোচ বলতে কি বোঝায়? আমার মনে হয় যে আমাদের এই করোনার সময় এত ডিটেলস গল্প না করে এক কথাই বলি। তোমরা যখন খুব সম্ভব লেভেল 1 সেমিস্টার 2 তে একটা সাবজেক্ট পড়ছিলা, এনিম্যাল হাজবেন্ডারি, মনে পড়ে? জি স্যার। আমরা যখন ছাত্র ছিলাম আমরা বলতাম এনিম্যাল হাজবেন্ডারি মানে হচ্ছে পশুর স্বামিত্ব। আর আমার বান্ধবীরা আমাদের বলতো এনিম্যাল হাজবেন্ডারি মানে হচ্ছে স্বামীর পশুত্ব। মেয়েরা, ছেলেরা ধরতে পারছো কি বলছি? আচ্ছা, এবার আসো, ওইখানে একটা শব্দ ছিল হাউ টু অ্যাপ্রোচ এ কাউ। দেখো, এটা তোমাদের মনে আছে কিনা? আছে স্যার। জি স্যার, মনে আছে। মনে আছে, হাউ টু অ্যাপ্রোচ এ কাউ। একটা গরু থাকলে কেমনি আস্তে 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 তার সাইজ করতে হয়, তার দিকে কিভাবে আগায় যেতে হয়। ওইভাবেই আসলে এক্সটেনশন ওয়ার্ক যে কাজগুলো হয়, এক্সটেনশন ওয়ার্ক তো সাধারণত কি গরু ছাগলের সাথে হয় না মানুষের সাথে হয়? মানুষের সাথে। মানুষের সাথে। অতএব মানুষের সাথে কাজ করতে গেলে কিভাবে কাজ করব, এই বিষয়টাই হলো অ্যাপ্রোচ টু এক্সটেনশন ওয়ার্ক। অ্যাপ্রোচ বলতে এটাই বোঝায় কিভাবে আমি তার কাছে যাব, কিভাবে কাজটা করব। ঠিক আছে? কিভাবে তার কাছে যাব। অ্যাপ্রোচ করা মানে কি, যে জন্য বললাম যে অ্যাপ্রোচ এ কাউ মানে কি, কিভাবে গরুটার কাছে যাব, কিভাবে আগায় যাব। এইভাবে কতগুলো নীতির মাধ্যমে এই কৃষি সম্প্রসারণের কাজ হয়। এখানে বাবু 4টা জিনিস আছে, ঠিক আছে? বাবু, তোমাদের অন্য কথা থাকলে মিউট করে দাও। তোমাদের যদি অন্য কোনো কথা থাকে তাহলে মিউট করে দিও, ঠিক আছে? এইখানে দেখো, অ্যাপ্রোচে 4টা শব্দ আছে। ওকে, 4টা শব্দের মধ্যে একটা কি, প্যারাডাইম। এই শব্দটা পাইছো? প্যারাডাইমটা ফারুক স্যার পড়াইছে, যে রজার্স 1995 একটা প্যারাডাইম পড়াইছে, একটা মডেল পড়াইছে না? জি স্যার। স্টেজেস, 5টা স্টেজেস পড়াইছে, নলেজ, পারসুয়েশন, অ্যাডাপশন, তারপরে হচ্ছে কি জানি কয়টারে ভুলেও গেছি, ডিসিশন, হ্যাঁ, অ্যাডাপশন, কনফার্মেশন পড়াইছে না? ওইখানে প্যারাডাইম বলে একটা ছবি টবি দিয়ে একটা বড় একটা জিনিস, এটা হলো প্যারাডাইম। তারপরে এর পরের স্টেজ হলো স্ট্র্যাটেজি, তারপরে অ্যাপ্রোচ, তারপরে মডেল। এই 4টা জিনিস আমাদের একটু করে জানতে হবে, তাহলে আমাদের কাজ আগায় যাবে। এখন এই মডেল মানে কি? আচ্ছা, এখন বর্তমানে বাংলাদেশের ফেমাস মডেল কে? পরিমণি স্যার। পাগল, এটা মডেল লোক হবে তো, এটা নায়িকা। স্যার মিথিলা স্যার। মিথিলা বুড়ি হয়ে গেছে। হিরো আলম স্যার। কে? আকিবুল হাসান। এই যে হিরো আলম কইছে, স্যার অফিস খুললে ওরে পিটাবি সবাই মিলে।
হ্যাঁ ওরা চিনে রাখ, কিন্তু আমি চিনবো না। যে কইছে যেই ইউনিভার্সিটি খুলবে ওরে ধরে সবাই চিমটি কাটবে 10টা। ও একটু ও আর্জেন্টিনা সাপোর্টার তো স্যার, এই জন্য আচ্ছা শোনো, বুঝতে পারছি, আমি ব্রাজিলের সাপোর্টার। আচ্ছা শোনো বাবু, এবার আসো, তাহলে 4টা শব্দ কি বলেছি? প্যারাডাইম, স্ট্র্যাটেজি, তারপর এটা কি, অ্যাপ্রোচ, আর শেষে হলো মডেল। এই মডেল মানে তাহলে বাংলাদেশে ওই যে শখ, নীরব, তারপরে আর গুলার তো নামও ভুলে গেলাম, হ্যাঁ, বিদ্যা সিনহা, মিম, আছে না মডেল? এরকম না, অন্য জিনিস। এবার আসো, আচ্ছা তোমরা এটা কি ডাউনলোড করে নিতে পারবা? সেই সুযোগ বোধহয় তোমাদের আছে, তাই না? স্যার ডাউনলোড করে নিছে সবাই। না, এইটার মধ্যে আমি কেন বললাম, এই নোটের মধ্যে আমি কিন্তু যেটা ইম্পর্টেন্ট সেটা আমি আন্ডারলাইন করছি। বাবু সবই যদি একবারে দিয়ে দিই তাহলে আমার কিছু থাকে? এটা বুঝিস না কেন? তোমরা যদি পারো, এটা ডাউনলোড করার একটা সিস্টেম আছে, কেমনি আমার মনে নেই এই মুহূর্তে। এটা ডাউনলোড করো, এই নোটটা ডাউনলোড করো, তোমাদের ফ্রি না নিলেও চলবে। এই নোটে বেশি ইম্পর্টেন্ট, স্ক্রিনশট নিয়ে নাও, যেভাবে নেওয়া যায়। এটা ডাউনলোড করা যায় বোধহয়, আমার ঠিক মনে নেই, দেখো তো। আচ্ছা, এটা আমি যেটা বলতে চাচ্ছি যে সেটার বিষয়টা হচ্ছে, ওই ডাউনলোডে কি আছে কিছু দেখে নিও। এখানে যেটা ইম্পর্টেন্ট, প্রথম নোটে আমি কোনো আন্ডারলাইন করি না, এই নোটে আমি আন্ডারলাইন করছি যে জিনিসটা বেশি গুরুত্বপূর্ণ মনে হয় সেটা। এবার আসো, শব্দ 3টা কি বলছি, একটা কি বলছি দেখো, এখানে আন্ডারলাইন করছি, প্রিলিমিনারি টাইপ অফ কনসেপ্ট। এটা কি প্যারাডাইম, এটা কি পড়া যাচ্ছে? এই যেখানে করতে পারছিস না? হ্যাঁ, তার মানে প্যারাডাইম মানে হচ্ছে প্রিলিমিনারি কনসেপ্ট, মানে একদম প্রথম একটা ধারণা। ঠিক আছে, প্রথম ধারণা কি আমরা চিন্তা করলাম, পড়াশোনা করলে পরীক্ষায় ভালো করা যায়, প্রথম একটা ধারণা। এটা কি হলো আমার কাছে? প্যারাডাইম হলো। এরপরে হচ্ছে when paradigm, পরের আন্ডারলাইনটা পড়ো, when paradigm is being tested and yields satisfactory result is led to a strategy। এর মানে হচ্ছে প্যারাডাইম মানে প্রথম একটা জিনিস, পরে ওটাকে পরীক্ষা করে করে যদি দেখা যায় এটা ভালো, তখন হয় স্ট্র্যাটেজি। তাহলে আমার প্যারাডাইম কি, পড়ালেখা করলে পাশ করা যায়, এটা বললাম। তারপরে কি হলো, দেখা গেল সত্যি সত্যি তোমাদের মধ্যে যারা ভালো পড়ালেখা ভালো করছো তারা রেজাল্ট ভালো করছো, যারা পড়ালেখা কম করছো রেজাল্ট খারাপ করছো। তখন এটাকে আমরা কি বলবো? প্যারাডাইমের পরে স্টেজ কি? স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজি। ওকে, এই স্ট্র্যাটেজির পরে আফটার লং স্যাটিসফাইড, দেখো এই যেখানে আসছে আফটার লং স্যাটিসফাইং রেজাল্টস, এটা যখন অনেকদিন ধরে চলবে, হয়তো 2 বছর 10 বছর চললো, তখন আমরা এটাকে বলবো অ্যাপ্রোচ। ইয়েস, এটা একটা অ্যাপ্রোচ। ঠিক আছে, এই অ্যাপ্রোচটার পরেই হলো ডিস্টিংক্ট প্যাটার্ন। এটাকে নিয়ে যখন একটা নির্দিষ্ট একটা ধারার মধ্যে চলে আসবে, কিরে তোরা তো খুব ভাগ্যবতী রে, আমার অ্যাকাউন্টে 1990 টাকা ঢুকছে, আমি এত বড়লোক হয়ে গেছি। হ্যাঁ, ডিস্টিংক্ট প্যাটার্ন তার মানে কি, এটাকে একটা নির্দিষ্ট ধারার মধ্যে চলে আসবে, তখন এটা হবে মডেল। আমরা এই সিম্পলি 3টা জিনিস 4টা জিনিস বুঝি কিনা দেখো। 1 নম্বরে কি নাম, কি ওটা দেখো, এই যে লেখা আছে 3টা, কিন্তু 3টা পেয়ে গেছো তোমরা। 1 নম্বরে হচ্ছে প্যারাডাইম বা প্যারাডাইম যেটাই বলি, ঠিক আছে। প্যারাডাইম মানে একটা খুব সিম্পল একটা ধারণা। ধারণাটা কি, পড়ালেখা করলে রেজাল্ট ভালো করা যায়। স্ট্র্যাটেজি কি, এটা যখন কিছু পরীক্ষা করে দেখলাম ইয়েস এটা ঠিক, তখন এটাকে আমি বলবো স্ট্র্যাটেজি। এই পরীক্ষাটা যদি অনেকদিন ধরে চলে, পরে যদি দেখি রেজাল্ট ঠিক আছে, তখন এটাকে কি বলবো? অ্যাপ্রোচ। আর মডেল কি, ওই জিনিসটাকে যখন সিম্পল একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসবে, ডিস্টিংক্ট প্যাটার্ন, তার মানে এটা একটা নির্দিষ্ট সময়ের ভিতর থাকবে, তখন এটাকে বলা হবে মডেল। তাহলে কি হলো, আমরা পেয়ে গেছি পড়ালেখা করলে রেজাল্ট ভালো হয়, কি আসলো? প্যারাডাইম। কয়েক বছর টেস্ট করলাম, দেখলাম ঠিক আছে, হলো স্ট্র্যাটেজি। আরো কয়েক বছর টেস্ট করলাম, রেজাল্ট পাইলাম, এটা কি হলো? মডেল। অ্যাপ্রোচ। স্ট্র্যাটেজি কি হলো? অ্যাপ্রোচ। এখন মডেল কি, তারপর আমরা মডেল বের করলাম। ইয়েস, তখন আমরা কি মডেল বের করলাম?
বাংলা মিডিয়ামে লেখাপড়া, এটা একটা মডেল। আর কি আছে? ইংলিশ মিডিয়ামে লেখাপড়া, মাদ্রাসায় লেখাপড়া। তখন আমার একটা নির্দিষ্ট সাইজে চলে গেল। দেখো বহুদিন পর বক বক করতেছি, এই 4টা জিনিস মাথায় ঢুকছিস কিনা বল, তাহলে আগাবো, নইলে দম নেব। 35 সেকেন্ড সময় দিলাম, চিন্তা করে 4টা জিনিস মাথায় ঢুকছে কিনা। হ্যাঁ, মাথায় ঢুকছে? জি স্যার। ঠিক আছে। শুনো, তোমরা তো হলো সুপার ট্যালেন্ট। তোমরা বলে অনার্সে পরীক্ষা 2 দিন না 3 দিন ছুটিতে দাও নোট পড়া, আর বাকি সময় ঘুরে বেড়াও। আর মাস্টার্সের পরীক্ষা দেয় 1 দিন পড়া, এটা কি ঠিক? স্যার জি স্যার ঠিক। হ্যাঁ ঠিক। তা এইটা হলো ওই, এটা কিন্তু ইয়ের মধ্যে, মডেলের মধ্যে ওইভাবে ফিট করবে না। এটা মানে অল্প পয়রা পাস হয়ে যাওয়া। যাই হোক, হয়ে গেল। তাহলে আপাতত এইটুকুর ভিতরে আর বেশি গভীরে ঢুকবো কিনা কম? না ঢুকলে আগাই। এইবার আসো, দেখো তোমাদের হাতে কি কাগজ কলম আছে কিছু, না এমনি বসছো? আছে আছে স্যার। হ্যাঁ, কাগজ কলম রাখো, কারণ স্যার। গল্পে গল্পে আমি ভুলে 2-1টা গাইডলাইন দিয়ে দিতে পারি, আমাকে দোষ দিতে পারবো না। স্যার। পরীক্ষায় অনেক সময় নোট হিসাবে বা ছোট্ট কোশ্চেন হিসাবে ওই 4টার ডেফিনেশন আসে, যে 4টা বললাম। ঠিক আছে, কি বলছি তাহলে? প্রথমটার নাম জানি কি, তাও তো ভুলে গেছি। প্রথমটার নাম জানি কি? প্যারাডাইম। তারপরে স্ট্র্যাটেজি, অ্যাপ্রোচ, মডেল। অনেক সময় বলা হয় এই 4টা জিনিসের ডেফিনেশন দাও। বলতে কি বুঝো? তখন ওই যে উপর দেখবো যে ইয়ের মধ্যে মোটা মোটা করে লেখা আছে, এখানে আমরা কিছু কিছু দিয়ে দেবো। ঠিক আছে, এরপরে আসে যে আসলে এই অ্যাপ্রোচ মেইন হচ্ছে, কিন্তু আসলে অ্যাপ্রোচ থেকে বেস করে কি হয় মডেল। এইখানে দেখো এক ভদ্রলোকের নাম হচ্ছে হাসানুল্লাহ, দেখছো ওই যে লেখা আছে হাসানুল্লাহ 1995 describes 7 extension approach। এটাকেই ওরা মডেল নামে বলতেছে। এই অ্যাপ্রোচটাকেই ওরা কি করতেছে, যখন একটা সুন্দর সাইজ দিচ্ছে, এটা হচ্ছে মডেল। মোট কয়টা মডেল আছে দেখো তো? 7টা মডেল। হাসানুল্লাহ কয়টা মডেলের নাম লিখছে? 7টা। ভেরি গুড। এই আমি পড়ি একটু। সার্ভিস ডেলিভারি মডেল, অ্যাডভাইজারি। সার্ভিস ডেলিভারি মডেল মানে এ খালি সার্ভিস দেয়, বিনা পয়সায় জিনিস দিত। অ্যাডভাইজারি মানে কি? উপদেশ দিত, পরে জিনিস না দিয়ে উপদেশ দিত। তারপরে হলো মডেল ফার্মার মডেল। মডেল মানে কি? মডেল মানে আদর্শ। হ্যাঁ, অ্যাপ্রোচ মানে আলটিমেট কি, মানুষের কাছে এক্সটেনশন পৌঁছায় দেওয়া। তো অনেক সময় কি করতো, সবার কাছে না পৌঁছায় 2-1টা। ওই যে তোমার মডেল ফার্মার থাকে না, ওই যে তোমরা শাইখ সিরাজের দেখবা যে উনি অমুক মানুষ আম চাষ করে অনেক সফলতা অর্জন করছে। তারপরে কি বায়োফ্লক মাছ চাষ করে, দেখছো এগুলো কোনোদিন ইয়েতে, টিভিতে দেখছো কোনোদিন এই অনুষ্ঠানগুলো? জি স্যার। জি হ্যাঁ। স্যার। ওরাই হচ্ছে আদর্শ চাষী। এখন তুমি একজন আদর্শ হয়ে যেতে পারো, কিন্তু মাথায় রাখো কৃষি কিন্তু খুব সম্মানজনক পেশা। এখন তোমাদের কারো চিন্তা করলো যে আমি এখন কোনো ইয়ে করবো না, চাকরি বাকরি করবো না, আমার 10 বিঘা জমি আছে, আমি 10 বিঘা জমিতে আমি এগ্রিকালচারের চাষ করবো। তুমি হয়ে গেলে একজন আইডিয়াল ফার্মার, আদর্শ চাষী। তোমাকে দেখে আর 10 জন উৎসাহিত হবে। ওকে, আচ্ছা। 4 নম্বর হলো ট্রেনিং এন্ড ভিজিট মডেল। এটা অনেক আগে ছিল, এটা এখন আর নাই, বুঝছো? ইসরায়েলের নাম শুনছো না? জি স্যার। হ্যাঁ, ইসরায়েলের 2জন ভদ্রলোক এটা আবিষ্কার করছিল। এই পদ্ধতিটা কিছু কিছু দেশে খুব সাকসেসফুল হয়েছিল, তো বাংলাদেশে এটা পুরোপুরি সাকসেসফুল হয়নি। এটা একটা মডিফাইড ফর্মে আছে এখন। ঠিক আছে, যেমন এই যে বায়োফ্লক পদ্ধতির নাম শুনছো, চৌবাচ্চার মধ্যে মাছ চাষ। জি স্যার। শুনছো? এটা কিন্তু আবিষ্কার করছে ইসরায়েলের এক লোক। তার কারণ ওখানে পানির খুব অভাব, অতএব কম পানিতে কি করে বেশি করে চাষ করা যায়, এটা হলো তার বুদ্ধি। হ্যাঁ, তোমরাও তোমাদের মতো সুন্দর সুন্দর আবিষ্কার করবে। আচ্ছা, তারপরে ফাংশনাল লিটারেসি, তারপরে পার্টিসিপেটরি এক্সটেনশন। এই 7টা মডেল ভুলে এটা অনেক সময় আমরা পরীক্ষায় দিই যে 7টা মডেলের নাম লেখো। বুঝতে পারছি?
তাহলে কি আসে, ওই 4টা সংজ্ঞা কি বা বলতে কি বুঝো, আর হাসানুল্লাহ যে মডেলগুলো লিখছে সেই 7টা মডেলের নাম অনেক সময় আসে। এটা মুখস্থ করতে বেশিক্ষণ লাগে না। এইখানে দেখো, এইখানে মজাটা দেখো, যে মডেলস আর এ সিম্পল অ্যান্ড রিজিড প্যাটার্ন হুইচ আর্নস ফ্রম অ্যান অ্যাপ্রোচ। এটার মানেই হচ্ছে যে মডেল কিছুই না, একটা সিম্পল জিনিস যেটা কোত্থেকে আসছে, অ্যাপ্রোচ থেকে আসছে। তার মানে অ্যাপ্রোচই হলো আসল। অনেকদিন পরে যখন টিকে থাকে সেটাই হয় অ্যাপ্রোচ। একটা কথা আছে সাস্টেইনেবল, এই শব্দটা কি তোমরা কেউ শুনছো? জি স্যার। সাস্টেইনেবলের বাংলা কি? টেকসই। টেকসই। তার মানে যেটা টিকে থাকে। ঠিক আছে? যেমন ছোট কথা বলি বাবু, তোমরা যদি এখন একটু খোঁজ নাও দেখবা যে ধানের, হ্যাঁ ধানের বোধহয় প্রায় 100টারই বোধহয় ভ্যারাইটি রিলিজ হয়ে গেছে। তো তোমরা তো এটা জানো যে ধানের কিন্তু একটা ভ্যারাইটি নাই, সেটা হলো বিরি ধান 13, এটা নাই, এটা জানো তো? জি স্যার। হ্যাঁ, যেহেতু এটা আনলাকি 13 বলে, এটা ক্রিশ্চিয়ানরা ইয়া করে, তো এই জন্য এটা নাই। তো যাই হোক, কিন্তু 100টা ধানের ভ্যারাইটি আবিষ্কার হয়েছে, মাসে গেলে তুমি কিন্তু সব পাবা না, কারণ কিছু কিছু ভ্যারাইটি টিকে আছে, কিছু কিছু ভ্যারাইটি আউট হয়ে গেছে। এখনো 28, 29, ইভেন 11 নম্বর ভ্যারাইটি পাবা, কিন্তু অনেকটা পাবা না। অ্যাপ্রোচ হলো ওরকমই, যেটা আলটিমেট টিকে আছে এবং সেটা সুন্দর মতো উপস্থাপন করাই হচ্ছে মডেল। এই দেখ, এইটা ভুলে পরীক্ষায় চলে আসে এই শব্দ, এটা লক্ষ্য করে, দি রিলিভেন্স অফ মডেল অ্যান্ড দেয়ার অরিজিন। তার মানে অরিজিন বলতে বোঝাচ্ছে আসলে মডেলের অরিজিন কি, অ্যাপ্রোচ, তাই না? অরিজিনের বাংলা কি? উৎপত্তি। উৎপত্তি বা উৎস, কোত্থেকে আসছে। আমি তো প্রথমেই বলেছি মডেল আসছেই হলো অ্যাপ্রোচ থেকে। অ্যাপ্রোচ আসছে কোত্থেকে? স্ট্র্যাটেজি থেকে। স্ট্র্যাটেজি আসছে কোত্থেকে? প্যারাডাইম থেকে। একই ঘরে 4টা ভাই, একটা বড় ভাই, একটা ছোট ভাই, মেজো ভাই, আর কি কি জানি আছে 4টা ভাই। তাহলে পরীক্ষায় ভুলে এই টেবিলটা চলে আসতে পারে। সেটা কি, যে এই যে রিলিভেন্স মডেল দিলে যদি যে হাসানুল্লাহ 1995 সালে রিলিভেন্স অফ মডেলস এন্ড দেয়ার অরিজিন কি উল্লেখ করো, ছোট্ট করে বললাম, তখন তুমি হয়তো এটা দিয়ে দিলে, এটা এই জিনিসটা দিলে এটাই হয়তো তখন তোমার 1 নম্বর 2 নম্বর একটা প্রশ্ন হয়ে গেল, 2 নম্বর একটা প্রশ্ন হয়ে গেল। কিচ্ছু না, 7টা মডেলের নাম আর পাশে এইটা। এটা যদি পরীক্ষায় দিয়ে তোমাদের আপত্তি আছে? না স্যার। আচ্ছা, ঠিক আছে, গেল। এরপর আসো ক্যারেক্টারিস্টিক্স অফ মডেল। এটা বহুত কিছু, আমি এত কিছু যে মাথা খারাপ করাবো না। এই 7টা ক্যারেক্টারের এখানে বর্ণনা, তোমাদের এইটা হলো মেইন টেবিল। এইখানে এই টেবিলটা তোমরা লিখে রাখো, টেবিল 1, এখানে 3টা স্টার দিয়ে দাও। তাহলে কি বলেছি, টেবিল 1-এ কি বলছি, 3টা স্টার। সাধারণত আমরা এখন কি করি, বেশি ঝামেলা বাদ দিয়ে অনেক সময় হয়তো পরীক্ষার প্রশ্ন করি যে অ্যাপ্রোচ বলতে কি বুঝো, অমুক বুঝো, 7টা মডেলের মধ্যে যে কোনো কয়েকটা মডেলের নাম বলো, বা এই মডেলের কম্পারিজন। এই যে এটা হলো এক ঢিলে সব পাখি শেষ, কি লেখা আছে দেখছো এই টেবিলটাতে? এই যে এটা হলো টেবিল 1-এ কম্পারিজন অফ বেসিক মডেল অফ এক্সটেনশন ওয়ার্ক। তোমরা দেখতে পাচ্ছ না? এইটা ভুলে পরীক্ষায় চলে আসে, আমাকে দোষ দিতে পারবা না। এবার আসো, এর মধ্যে তোমার বুঝতে সুবিধার বহুত কিছু আছে, বাকিগুলো খুব সহজ, এখানে এক ধাক্কায় হয়ে যাবে। এইখানে দেখো বোল্ড করে লেখা আছে মডেল, এটা দেখছো? এই যে মডেল, এখানে 7টা মডেলের নাম লেখা আছে, আর এইখানে একটা লেখা আছে প্যাটার্নস অফ অ্যাক্টিভিটিস, কি কাজ করে। এটাই হলো মেইন জিনিস। ওকে, যেমন কি হয় রে, আমার আমার কি আইতেছে, হ্যাঁ তাহলে সার্ভিস ডেলিভারি মডেল, দেখো সেলস এন্ড অ্যাডভাইস। তার মানে এরা কি করতো, কৃষকদের কাছে ওই জিনিসপত্র দিত এবং বলতো ফ্রি ফ্রি দিত,
এটা হলো সার্ভিস দিত। আর অ্যাডভাইজারি মানে হচ্ছে পার্সোনাল অ্যাডভাইস। এই যে পার্সোনাল অ্যাডভাইস, এই যে পার্সোনাল অ্যাডভাইস দেখছো, এখানে খালি তারা অ্যাডভাইস দিত, ঠিক আছে। আর মডেল ফার্মার, মডেল মানে ফিক্সড ডে ফর্মাল, এই যে ফিক্সড ডে ফর্মাল ট্রেনিং এন্ড সিলেক্টেড ক্লায়েন্টস, মডেল ফার্মার। এটা কি দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তাহলে যেটা দাঁড়াচ্ছে যে এটা কিছুই না, এটা যেটা বললাম যে এই জিনিসটা এরকম হতো, যারা মডেল ফার্মার আছে, যারা আদর্শ চাষী, তাদের মাধ্যমে সম্প্রসারণ কাজ হতো। এইটা অনেকটা কিরকম, তোমাদেরকে আমি সেকেন্ডারি লিডারশিপ পড়েছিলাম, তোমাদেরকে মনে আছে না? ভুলে গেছো? হ্যালো, স্যার অল্প অল্প মনে আসছে। অল্প অল্প মনে আছে, ঠিক আছে। ওইখানে একটা লিডারশিপ ছিল বলে ওপিনিয়ন লিডার। ওপিনিয়ন মানে হচ্ছে মতামত, মানে তারা কোনো লিডারশিপ করে না, কিন্তু তাদের মতকে লোকজন গুরুত্ব দেয়। যেমন মসজিদের ইমাম, তাই না? একটা মসজিদের ইমাম বা মন্দিরের পুরোহিত যখন কোনো কথা বলে, তখন কিন্তু সেই ধর্মের লোকেরা কিন্তু সেটাকে গুরুত্ব দিয়ে শুনে। কি ভুল বলছি? না স্যার, ঠিক না। বলছেন। একইভাবে এগ্রিকালচারে যখন তুমি কৃষিকাজ করবা, তখনও কিন্তু তুমি দেখবা যে তোমার সামনে একজন আদর্শ একজন কৃষক থাকে। এখন যেমন তোমাদের বাড়ির, আচ্ছা এই যে ছাদ বাগান সম্বন্ধে আইডিয়া আছে তোমাদের? জি স্যার। হ্যাঁ, অনেকে কিন্তু করছে ছাদ বাগান, ঠিক আছে। এটা কিন্তু অনেকে কি করে, অনেকে উৎসাহিত হয়, দেখছে আরে অমুক আপা, অমুক ভাবি বা অমুক ভাই ছাদের মধ্যে সুন্দর করে গাছ লাগাইছে, লালন পালন করতেছে, ফ্রেশ ফ্রেশ খাচ্ছে। ওই যে যারটা দেখে অন্যরা কাজ করে, উনি হচ্ছে আদর্শ, উনি হচ্ছে মডেল। ওকে, আমি জমিতে গাছ লাগাইছি এবং ভালো ফসল উৎপাদন করছি, আমার দেখা দেখি আর 5 জন করবে। কারণ এক্সটেনশন কি করে, ওই সমস্ত কৃষকদের কাছে যায় এবং তাদেরকে বলে যে আপনি যদি 10 জনকে বলেন তারা শুনবে। এইভাবে কাজ হয়। এখানে মোট 7টা মডেল আছে। এর মধ্যে ট্রেনিং এন্ড ভিজিট, এটা দেখো বেনর এন্ড হ্যারিসন, এই একটা শব্দ আছে, ট্রেনিং এন্ড ভিজিট, বেনর এন্ড হ্যারিসন, এই ইসরায়েলি ভদ্রলোক এরা বের করছিল। এখানে কি করতো, ওই ফোর্টনাইট শব্দটা শুনছো কেউ? হ্যালো, ফোর্টনাইটের বাংলা জানো? স্যার এক পক্ষ। ধর পাগল, পাক্ষিক বলে, 2 সপ্তাহে একটা পক্ষ হয়, ঠিক আছে। এই ট্রেনিং এন্ড ভিজিট যে সিস্টেমটা ছিল, এটা করতে কি 2 সপ্তাহে কয়দিন? 14 দিন। 14 দিন। 14 দিনের ভিতরে কি হয়েছে, 14 দিনের ভিতরে তোমার 2 দিন শুক্রবার, 2 দিন শনিবার, তাহলে 4 দিন চলে গেল। তাহলে 14 দিনে 4 দিন গেলে বাকি থাকে কয়দিন? 10 দিন। 10 দিন। এই 10 দিনের মধ্যে ওরা করতো কি 8 দিন পুরো এলাকাতে 8টা ব্লকে ভাগ করতে, করে ওখানে ঘুরে আসতো, এই ভিজিট করতো, ঠিক আছে। আর বাকি যে 2 দিন, এই 2 দিন ওরা ওই ট্রেনিং নিত। এই জন্য নাম হচ্ছে ট্রেনিং এন্ড ভিজিট। তার মানে যারা রুট লেভেলে, যাদেরকে আমরা এখন সাও বলি, এসও বলি, আগে বলতো বিএস, তারা ট্রেনিং নিত 2 দিন। এইভাবে নিয়ে একদিন ট্রেনিং নিত, আর একদিন গ্যাপ রাখতো, কোথাও ফাঁকা থাকলে সেটা মেকআপ দেওয়ার জন্য, বাকি দিন ভিজিট করতো। এবং সেখানে তারা কিছু আদর্শ কৃষককে রেখে দিয়ে কাজ করতো। এটা বাংলাদেশে খুব বেশি ফলপ্রসূ হয়নি। এখন সব খুব ইম্পর্টেন্ট হচ্ছে, সেটা হলো 6 নম্বর। দেখো আমি কিন্তু, তোমরা লক্ষ্য দেখতে পাচ্ছ কিনা জানি না, আমি কিন্তু মোট 3টার মধ্যে, এই দেখো 1 2 3, দেখছো 1 2 3 কিন্তু বোল্ড করে লাল কালি দাগ দিছি, দেখছো? জি স্যার। হ্যাঁ, আর আছে 6 নম্বরে। মানে এই 7টার মধ্যে এই 6টার, এই 4টার প্রতি আমি একটু গুরুত্ব দিচ্ছি। ওকে, ভুলে যদি পরীক্ষায় তোমাদের আমি বলি কিছু লেখো, তোমরা এই 3টাও 4টাও লিখতে পারো, বা এমনও হতে পারে যে আমি বলতে পারি যে কোনো বর্ণনা দাও, খুব ছোট। মূল বিষয় কিন্তু এটা পড়লেই বুঝবা যে কি, ঠিক আছে। 6 নম্বরটা হচ্ছে পার্টিসিপেটরি গ্রুপ মডেল। এটাই বর্তমানে বাংলাদেশে সবচেয়ে বেশি প্রচলিত। এটা কি গ্রুপ, গ্রুপ মানে 20 জন 30 জনের একটা গ্রুপ হবে, সেই গ্রুপের মাধ্যমে সম্প্রসারণ কাজ করে।
বাংলাদেশে বিভিন্ন এনজিও আছে না? জি স্যার। আছে। এনজিও মানে কি? এবার ছেলেরা বলো, মেয়ের না। এই ছেলে, কোন একটা ছেলে কথা বলো। নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। ভেরি গুড, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। তোমাদের মধ্যে পাশ করে অনেকে বিসিএস নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। গুড, থ্যাংক ইউ। তোমাদের মধ্যে অনেকে পাশ করে, মাথায় রাখ, এক একজন এক এক জায়গায় ছড়া যাবে। কেউ এনজিও তে চাকরি করবা, তবে এনজিও কিন্তু বলে না, এখন বলে ডেভেলপমেন্ট সেক্টর। ওরাও এখন অনেক শক্তিশালী, প্যারালাল টু গভর্নমেন্ট। হ্যাঁ, এরা অনেক কাজ করে ডেভেলপমেন্ট সেক্টর। কেউ সরকারি চাকরি করবে, কেউ দেখা যাবে যে শিক্ষকতা পেশায় জড়িয়ে গেছে, কেউ বিসিএস দিয়ে বিভিন্ন পেশায় জড়া যাবে, কেউ বিজনেস করবা। এটাই নিয়ম, ঠিক আছে? এখন থার্ড ইয়ারে উঠে গেছো তোমরা, এখন মাথায় রাখো যে জীবনকে এখন থেকেই ঠিক করো কি করবা। খালি যদি ঘুরায় ঘুরে কাটাও তাহলে কিন্তু পিছায় যাবা বাবা। এখন কিন্তু আর সময় নেই, তোমাদের সময় শুরু হয়ে গেছে তৈরি করার, ঠিক আছে? কারণ এই সমস্ত বই টই, এই যে বললাম নোট আছে, পুরো পরীক্ষা দেবা, কিন্তু মাথায় রাখবা যে কিভাবে নিজেকে তৈরি করবো। তাহলে দেখো, এই টেবিলটার মধ্যে আমি দিলাম যে 7টা মডেলের কি আবিষ্কার করছে। হ্যাঁ, এই দেখো এখানে আছে। হ্যাঁ, এই সিরিয়াল নাম্বার মডেল কি আবিষ্কার করছে, তার মডেলের মধ্যে কি কাজের পার্থক্য, ঠিক আছে? মডেলস অফ ফাংশনাল কন্ট্যাক্ট, কাদের সাথে যোগাযোগ করে, ক্লায়েন্ট কারা, কি, এই সব কিছু লার্নিং এইভাবে পরীক্ষায় চলে আসতে পারে। আমি আর কতটা পড়াবো বলো? পুরো মডেলটা একটা একটা করে পড়াবো? হ্যালো, পড়ান স্যার। না পাইছি না। আমি তাহলে তোমাদের আরেকটা চ্যাপ্টার শুরু করে দেবো। আমি এই মডেলটা, তাহলে আমি যেটা বলতে চাচ্ছি, বাবু কাগজ কলম আছে তোমাদের? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, জি স্যার। ভেরি গুড। তাহলে তোমরা তাহলে প্রথমে লেখো যে অ্যাপ্রোচ। হ্যাঁ, অ্যাপ্রোচ জি টু স্যার, একটা এক্সটেনশন একটা ওয়ার্ক। করে পড়াইলে ভালো হয়। বুঝলাম না বাবা। আমি কিন্তু মেইন জিনিসটা টেবিলের মধ্যে মেইন জিনিসটা আছে, এটারই উপরে একটু ব্যাখ্যা পাবো। এই যে যেমন সার্ভিস ডেলিভারি মডেল, বহুত কিছু আছে, তোমার এত কিছু দরকার নেই। এর থেকে তোমার যেটুকু মনে হবে বাকিটা বাদ দিয়ে দিবা, ঠিক আছে? স্যার এক্সামের টাইমে কি ডিসক্রিপশন যাবে বিভিন্ন মডেলের? এটা এখন কোশ্চেন কি করবো যায় না, যদি আমি করি তাহলে আমার উপর নির্ভর করবে। কারণ তোমরা কি চাও বলো? না স্যার, চাই না তো ডিসক্রিপশন। চাই না বললে তো হবে। আচ্ছা শোনো, প্রথম কথা হচ্ছে 4টা ডেফিনেশন আসতে পারে, ঠিক আছে? তারপরে কি বলেছি, ওই হাসানুল্লাহর 7টা অ্যাপ্রোচ আসতে পারে। আর আরেকটা আসতে পারে রেলিভেন্স অফ মডেলস এন্ড দেয়ার অরিজিন। ঠিক আছে? আর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই টেবিলটা আসতে পারে। আচ্ছা, এইবার আসো, তিনশো 1 কোর্সটা কয় ক্রেডিট? স্যার 2 ক্রেডিট। ভেরি গুড, 2 2 ক্রেডিট, ক্রেডিট। এক্সেলেন্ট। 2 ক্রেডিট, তার মানে 2 ক্রেডিট মানে হচ্ছে তোমার পরীক্ষা হবে কয় ঘন্টা? 2 ঘন্টা। 2 ঘন্টা। 2 ঘন্টা 120 মিনিট। আমাদের টোটাল সময় কত? আরে টোটাল নাম্বার কত? 2 ঘন্টা স্যার। 60, 60। তাই না? 2 ক্রেডিটের টোটাল নাম্বার 60 না? জি স্যার। ভেরি গুড। তাহলে 120 মিনিট সময়, আর নাম্বার হচ্ছে 60। তাহলে 1 নম্বরের জন্য আমি কয় মিনিট সময় পাবো? 2 মিনিট। 2 মিনিট। 2 মিনিট। 2 মিনিট, মামলা খতম। আর তোমরা প্রশ্ন অ্যান্সার করো মোট কয়টা? 5 5 10টা, জি জি স্যার। স্যার। তাই না?
এবং 2 ক্রেডিটে তোমার 2 ক্রেডিটে পরীক্ষা দিছো কখনো? জি জি স্যার স্যার এক্সেলেন্ট। 2 ক্রেডিটে একটা প্রশ্নের মধ্যে থাকে 6। ভুল বলছি? না স্যার। না স্যার তাহলে তোমরা ধরে রাখো 6 মানে তুমি যদি নরমালি হিসাব করো তাহলে একটা 6 নম্বরের প্রশ্ন অ্যানসার করার জন্য তুমি টোটাল সময় পাবা কয় মিনিট? 12 মিনিট। 12 মিনিট। কিন্তু 12 মিনিট পাবা না, প্রশ্নটা দেখবা ঘুরাইবা, 1 মিনিট বাদ দাও, স্যার তাহলে 11 মিনিট 11 মিনিট সময় পাবে। তাহলে এখন তোমাদের উপরে আমি ছেড়ে দিচ্ছি, তোমরা নেক্সট ক্লাসে আমাকে তাহলে বলবা, তোমরা এক কাজ করবা, তোমাদের মধ্যে নোটটা দেখে বা কোনো সময় প্র্যাকটিস করে দেখবা যে পুরো টেবিলটা যদি লেখো তাহলে কয় মিনিট লাগে, মুখস্থ করে লিখলে কয় মিনিট লাগে, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। যদি আমরা দেখি না টেবিলটা করতে স্যার 15 মিনিট লাগতেছে, তার মানে এটা ফাইনালে গেলে আরো কমে যাবে। যদি খালি টেবিল দিই তাহলে অন্য কিছু দিব না। ওকে, আবার এমন করতে পারি যে টেবিল দিলাম, বললাম যে এনি 3 বা এনি 4। আমি কি বুঝাতে পারছি? জি স্যার উপর থেকে হয়তো কোনো একটা সংজ্ঞা টঙ্গা দিলাম, যে এরকম 3টা প্রশ্ন বলছি না এখানে আছে, এই 4টার সংজ্ঞা, আর একটা বলছি এই 3টার নাম, আর একটা বলছি এইটা, তাই না, অরিজিন। এই 3টার মধ্যে হয়তো যে কোনো একটা দিলাম, আর এইখান থেকে আমি হয়তো বললাম যে টেবিলে কম্পারিজন করো। এখন তোমরা মাথায় রাখো, যদি আমি 4টা দেই তাহলে তোমরা 1 2 সরি বাবা বলো। বোঝা যাচ্ছে না? স্যার ও ডিসকানেক্ট হয়ে গেছিল, আরেকবার যদি একটু বলতেন যে কি বললেন, এটাই বলছেন। ওকে, থ্যাংক ইউ বাবা। এটা শুনো, এটাই হলো সমস্যা, এই যে অনলাইন পরীক্ষা। হ্যাঁ, এবং অনলাইন পরীক্ষার সময় আমাদেরকে আসলে সব ইন্টারনেট লাইন যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আমরা ধরা খেয়ে যাবো। এটাই ভয় করে সবাই, আর কিছু না। আল্লাহ যেন সব ঠিক রাখে। আমি বলতেছি, যদি পরীক্ষায় টেবিল আসে, তোমরা পুরা টেবিলটা লিখবা, লিখে একবার প্র্যাকটিস করবা। এটা কয়েক বন্ধু মিলে ঠিক করবা যে একজন পুরা 7টা লেখো, কয় মিনিট লাগে। আর একজন চিন্তা করলো যে আমি 4টা লিখবো, 4টাতে কয় মিনিট লাগে। 4টা মানে কিন্তু 1 2 3 6। আমি কিন্তু 4টাকে বেশি গুরুত্ব দিচ্ছি। কোন 4টাকে? 1 2 3 6 সবগুলো। এখন তুমি যদি আসে তাহলে তোমাদের এক গ্রুপ টোটাল 7টা লিখবা, কয় মিনিট লাগে। ওকে, আর একজন 4টা লিখবা, 1 2 3 6 কতক্ষণ লাগে, 2জন গেল। আর একজন কি করবে, খালি এই 4টার এই 4টার ব্যাখ্যা লিখবে। এই যে কই গেল রে, প্যারাডাইম আছে না, এই যে মডেল প্যারাডাইম লিখছেন, এই 4টা, এই 4টার ব্যাখ্যা একজন খালি লিখবে, কয় মিনিট লাগে সেটা হিসাব করবা। এই পর্যন্ত, ঠিক আছে। আর একজন খালি মডেল 5টা লিখবা, কয় মিনিট লাগে। আর একজন এই লিখবা। তাহলে মোট কয়টা ধাপ বেরোলো? আচ্ছা 5টা। 5টা। একজন 4টা বিষয়ের সংজ্ঞা লিখবা, ওই যে কি জানি প্যারাডাইম, তারপরে কি স্ট্র্যাটেজি, অ্যাপ্রোচ, মডেল, এই 4টা লিখতে কতক্ষণ লাগে। আর একজন লিখবা খালি 7টা অ্যাপ্রোচ লিখতে কতক্ষণ লাগে। আর একজন লিখবা এই অরিজিন লিখতে কতক্ষণ লাগে। 3টা গেল। আর একজন লিখবা 7টা কম্পারিজন লিখতে কতক্ষণ লাগে। যদি আমার কথা মনে হয় লিখে তাহলে ফাটাফাট করে বাবু। ওকে, আরেকজন লিখবা 4টা লিখতে কতক্ষণ লাগে। আমি কি বুঝাতে পারছি? জি স্যার বুঝতে পারছি। ভেরি গুড। এখন বলো, এই করোনার সময় তোমাদের কি ব্যাখ্যা দিব, যে কোনো একটা ব্যাখ্যা? না স্যার থাক। খারাপ দেখায়, বুঝিস না কেন? টিকার মধ্যেও তো একটা দিতে পারি, টিকার মধ্যে যদি সুযোগ থাকে একটা দিব, তাহলে তোমাদের তো লাভ হবে। এই মনে করে 1 না 2 স্যার বলেন স্যার,
ডিসক্রিপশনটা আপনি বললে ভালো হইতো। সার্ভিস ডেলিভারি মডেল দ্বারাও দেখিনি। আরে স্যার বলার কথা বলেনি, স্যার বলতে পরীক্ষা দেওয়ার কথা। পরীক্ষা দিব কিনা সেটা ক। আচ্ছা শোনো, স্যার আচ্ছা শোনো 2, 3, 6 দেখো তো 2, 3, 6টার মধ্যে খুব ছোট ছোট আছে। আমি আমি দেখাই, এটা হলো 2, এই যে এটা হলো 1 নম্বর। 1 নম্বরটা অনেক বড় না? অনেক বড়। বড় বাদ। আচ্ছা এই এটা হলো 2, দুইটা তো ছোট, এটা হয়তো পড়লে আরো ছোট হয়ে যাবে, ঠিক আছে? তাহলে খাতায় লেখো 2। আচ্ছা এই বেটা দুটা 2, 3, 2, 3, 6 আচ্ছা 3 বাদ। 2 আর 6 লেখো। ব্যাখ্যা যদি আসে 2 আর 6 এর মধ্যে যে কোনো একটা। জি স্যার লিখছি। বাবু সবাইকে লিখতে পারছো? এই দেখো যদি ব্যাখ্যা আসে তাহলে 2, এটা হলো 2 অ্যাডভাইজারি সার্ভিস মডেল 2, আর একটা বলেছি 6, যেটা সবচেয়ে ছোট। যা তোদের করোনার উপহার। এই যে পার্টিসিপেটরি গ্রুপ মডেল, এই দুইটার মধ্যে যে কোনো একটা যদি আমি ব্যাখ্যা চাই, যে কোনো একটা চাবো। স্যার 6 নাম্বার সেটা শর্ট কোশ্চেন হোক যেই হোক, দেখো চলবে? জি স্যার চলবে। হ্যাঁ স্যার চলবে স্যার। ভেরি গুড। তাহলে এই দৌড়াবো চ্যাপ্টারে, স্যার। হ্যাঁ এই চ্যাপ্টারে টোটালস গাইডলাইনটা কি নিয়ে নিছো, লিখে ফেলছো? জি স্যার। আমি কি আরেকবার বলবো আপনাদের উদ্দেশ্যে? স্যার আরেকবার একটু স্যার। আচ্ছা এই চ্যাপ্টারে প্রথম কথা হলো যে 4টা ডেফিনেশন, আবার শেষ করি 4টা ডেফিনেশন। ওকে, এটা একটা আসার মতো। তারপরে 7টা অ্যাপ্রোচ, দেখা যায় রে 7টা অ্যাপ্রোচ। 3 নম্বরে হচ্ছে অরিজিন, 4 নম্বরে হচ্ছে 7টা কম্পারিজন। 4 নম্বরে কি 7টা কম্পারিজন, 5 নম্বরে 4টা কম্পারিজন, আর শেষে হচ্ছে 2 এবং 6। 2 এবং 6 এই দুইটার মধ্যে যে কোনো একটা শর্ট নোট। স্যার 2 আর 6 একটু স্যার স্কিপ করে দেবেন স্যার। 2 আর 6 আমি তো পারবো না, ফাঁকিবাজ আমি। দেখ 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 না স্যার একটু স্কিপ করে দেবেন স্যার। দেখ দেখ ভয় পাইস না। এই দেখো 2 অ্যাডভাইজারি সার্ভিস মডেল, পাইছো না? প্রথমে করতো কি, খালি বিনা পয়সা সব জিনিস দিত, ফ্রি দিত। আগে যখন কিছু করতো ফ্রি সব দিত, দেখা গেল ফ্রি দিলে লোকজন ওইটা সঠিক ব্যবহার করতো না, ঠিক আছে? এই জন্য পরবর্তী পর্যায়ে আসলো যে তারা তখন কি করলো, ফ্রি দেওয়ার বদলে অ্যাডভাইস দিত, খালি সেবা দিত, উপদেশ দিত। এই যে পার্সোনাল অ্যাডভাইস অ্যাজ এন্ড হোয়েন রিকোয়ার্স, তার মানে তাদেরকে ব্যক্তিগতভাবে তাদের বিভিন্ন উপদেশ দিত। এটা ছিল র্যান্ডম, এটা দেওয়া হতো, ঠিক আছে? এইখানে এই যে একটা শব্দ আছে নেবুলাস মানে ভগ, মানে এটা মানে কোনো নির্দিষ্ট কিছু ছিল না, বিভিন্ন জায়গায় এটা দেওয়া হইতো। এটা কিভাবে দেওয়া হইতো, ভিজিট ফান। ওকে, তুমি যদি কিছু বাদ দিয়া যদি কিছুই না পারো, এই কটা জিনিস যদি এক লাইনে লেখো তাতেও তোমার হয়ে যাবে। যে এইটা ফান ভিজিটের মাধ্যমে দেওয়া হয়, এখানে নির্দিষ্ট কোনো লোককে দেওয়া হয় না, এটা র্যান্ডমলি দেওয়া হয়, এটা ব্যক্তিগতভাবে দেওয়া হয়, এবং এটা এই ভদ্রলোক করছে, শেষ। এর মানে হচ্ছে এই টেবিলটা যে মুখস্থ করবে, ব্যাখ্যাও তার কাছে মুখস্থ। বুদ্ধিটা কি বুঝছে, ঢুকছে মাথায়? জি স্যার বুঝতে হ্যাঁ, পারছি। যেমন আমি কি বলছি 2 আর 6 পার্টিসিপেটরি গ্রুপ মডেল আনআইডেন্টিফাইড, এটা কে বের করছে জানি না, কিন্তু এখানে কি করা হয়, ফর্মাল গ্রুপ বেসড অন এডুকেশনাল অ্যাক্টিভিটিস, তার মানে তাদের শিক্ষার উপর ভিত্তি করে
তাদের গ্রুপ করে আসলে অনেক সময় শিক্ষা না, অনেক সময় বিভিন্ন কারণ হয়। মনে করে এনজিওরা কি করে, সবজি চাষ করবো, তাহলে যারা সবজি চাষী তাদেরকে দিয়ে একটা গ্রুপ করে, যারা ধান চাষী ধান চাষীদের গ্রুপ করে। এই এটা ফর্মাল ইনফর্মাল হতে পারে, বিভিন্ন রকম ফিগার মেথড অ্যাপ্রোচ। এই তাহলে মোটামুটি আমার মনে হয় যে এক্সটেনশন অ্যাপ্রোচটা আমি একটা ছোটখাটো আইডিয়া দিলাম। দেখো তোমাদের কিছু বলার থাকলে 2 মিনিট সময় দিলাম। আমি পরীক্ষার গাইডলাইন থেকে শুরু করে সবই কিন্তু মোটামুটি একটা দিয়ে দিছি নাকি, বলেন।